আমাদের জন্য ভীষণ গর্বের একটা ঘটনা ঘটেছে আসলে সঞ্জয়ের হাত ধরে। সঞ্জয়ের, হ্যাঁ, যেটা সঞ্জয় বলছিলাম। যেভাবে আসলে ওয়ার্ল্ড কাপের ওপেনিং এ পারফর্ম করেছে এবং এবং তার থিম সং এর পারফরম্যান্সের এবং সাথে তার বাংলাদেশ যে যেখানে সম্পৃক্ততা। ছিল তার আমরা আবার প্রমাণ পাই বাংলাদেশে তার পুরো শরীরের মধ্যে উল্কিতে বাংলাদেশের পতাকা, বাংলাদেশের বাঘ এবং বাংলাদেশ নিয়ে তার গর্ব, সেটা বারবার সে শো করেছে তার ড্রেসের মাধ্যমে। এখানে আমরা আসলে গর্ব করার মতো যে বাংলাদেশ টিম খেলছি না, কিন্তু আমাদের লোকজন ওখানে পার্টিসিপেট করছে আছে, এবং তার একটা সং এবং তার যে লেখা গান নাচছে, সে নিজে এখানে কোরিওগ্রাফি করেছে এবং তাকে সুর দিয়েছে। তো এটা আসলে গর্ব করার মতোই। চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি সাবেক ফুটবলার মাহবুব হোসেন রোকসের কাছে। আবারও চলে এলাম ভাই আপনার কাছে। অভিনন্দন আপনাকে, আমাকে, পুরো বিশ্বকে। আজকে আমরা টান টান উত্তেজনার ৩৯তম দিনের সমাপনী দেখলাম। বিজয়ী একটি দলকে আমরা খুঁজে পেয়েছি যার অপেক্ষায় ছিল সারা বিশ্বের ফুটবল প্রেমীরা গত ৪ বছর ধরে। জি জি, আসলে এইবারে ওয়ার্ল্ড কাপ যদি আমরা ধরি তাহলে গত যত ওয়ার্ল্ড কাপ আছে তার থেকে ভিন্ন। কেন, গত সব ওয়ার্ল্ড কাপে ৩২টা দেশ নিয়ে খেলা, তো এইবার কিন্তু ৪৮টা দেশ, ১৬টা দেশ বেড়ে গেছে। ম্যাচও বেড়েছে। ম্যাচ ছিল ১০৪টা এখানে আগে, এবং ৩টা দেশ নিয়ে, এবং ৩টা দেশ পাশাপাশি, 3টা দেশ আমেরিকা, তার পাশে হলো কানাডা, আর দক্ষিণে আর উত্তরে যদি চিন্তা করেন তাহলে মেক্সিকো। এই 3টা ভেন্যুতে 12টা গ্রুপে 48টা দেশকে নিয়ে এই খেলা শুরু হয়। এবং প্রথম দিনই আমরা যদি চিন্তা করি তাহলে মেক্সিকো প্রথম ওপেনিং করে, তারপরে কানাডা, তারপরে আমেরিকা, এবং জমজমাট ওপেনিং দিয়ে কার থেকে কে ভালো করবে এটাও একটা বড়। এবং শাকিরার সেই ওপেনিংয়ের সেই সং, প্রতি বছর ওয়ার্ল্ড কাপে তার একটা করে গান পরিবেশন করে, এবারও তার গান ছিল। এবং আমাদের স্বদেশী যদি বলি, সেখানে আমাদেরই একজন বাংলাদেশি ভাই, সে হলো সিলেটি এবং সে কানাডায় ছিল, সে তার লেখা গান দিয়ে, এবং ইন্ডিয়ান আমরা যে ডান্সার তাকে দেখেছি গায়ে নাচতে, তো নামটা এখন মনে পড়ছে না, নোরা ফাতেহি। নোরা ফাতে, হ্যাঁ। তো তার ওপেনিংও আমরা অনেক জমজমাট মনে করেছি। এবং যদি মেক্সিকোর দিকে থাকে, তারা কিন্তু তাদের ঐতিহ্য আদিবাসী সেই সংস্করণ মিলে একটা বিশাল একটা কালারফুল একটা ওপেনিং দিয়েছিল। যেহেতু আপনি বলছিলেন এই পারফরম্যান্সের ব্যাপারে, আমাদের জন্য ভীষণ গর্বের একটা ঘটনা ঘটেছে আসলে সঞ্জয়ের হাত ধরে। সঞ্জয়ের, হ্যাঁ, যেটা সঞ্জয় যেভাবে আসলে ওয়ার্ল্ড কাপের ওপেনিং এ পারফর্ম করেছে এবং তার থিম সং এর পারফরম্যান্সের এবং সাথে তার বাংলাদেশ যে যেখানে সম্পৃক্ততা। ছিল তার আমরা আবার প্রমাণ পাই বাংলাদেশে তার পুরো শরীরের মধ্যে উল্কিতে বাংলাদেশের পতাকা, বাংলাদেশের বাঘ এবং বাংলাদেশ নিয়ে তার গর্ব, সেটা বারবার সে শো করেছে তার ড্রেসের মাধ্যমে। এখানে আমরা আসলে গর্ব করার মতো যে বাংলাদেশ টিম খেলছি না, কিন্তু আমাদের লোকজন ওখানে পার্টিসিপেট করছে আছে, এবং তার একটা সং এবং তার যে লেখা গান নাচছে, সে নিজে এখানে কোরিওগ্রাফি করেছে এবং তাকে সুর দিয়েছে। তো এটা আসলে গর্ব করার মতোই। এবং ওয়ার্ল্ড কাপ আসলে 4 বছর পর পর আসে, সেই জায়গায় সবাই তাকিয়ে থাকে। এবং সারা বিশ্বের 212টা দেশ খেলে, এই 212টা দেশের এমন কোনো লোক নেই যে কোনো তার দেশ থাকুক আর না থাকুক, সে এই উন্মাদনার সাথে মিশে যায় এবং আনন্দ করতেই থাকে। আর যাদের টিম খেলে তারা তো অনেক বেশি এটার ভিতরে ইনভলভ হয়ে যায়। তো সেদিক থেকে আমরা চিন্তা করলে ডে বাই ডে আস্তে আস্তে গ্রুপ পর্যায় থেকে খেলা শুরু হয়। এবং এবার যে পার্টিসিপেশন ছিল এবং ফিফার যে রুলস অফ টাইমিং এবং ফিকচার, সেখানে বোঝা গেছে যে বড় দেশকে প্রাধান্য দিয়ে যে গ্রুপ পর্ব থেকে এর আগে সবসময় ওয়ার্ল্ড কাপ থেকে অনেক ভালো ভালো দেশ আউট হয়ে যায়, সেই জায়গায় গ্রুপের এমন করে টিম করেছিল, সেইখান থেকে চ্যাম্পিয়নার্স তো যাবেই, এবং বেস্ট 8টা, হ্যাঁ, সুপার 8টা যাদের পয়েন্ট ভালো, সেখান থেকে আরও 8টা, তাহলে টোটাল হলো 12×24 এবং 8টা 32টা টিম নিয়ে নকআউট পর্ব শুরু হয়। আগে সরাসরি 32 থেকে 16তে চলে আসতো, তা একটা বেল্ট বেড়ে গেছে, এবং এই 16টা টিমের আরও একটা করে খেলা, মানে 32টা টিমের 32টা ম্যাচ থেকে 16টা ম্যাচ বেড়ে যায়। কম্পিটিশনলি যেটা চিন্তা করা হয়েছে, সেই জায়গা থেকে আমরা যত ম্যাচ যেভাবে দেখেছি, সেখানে উরুগুয়ে একমাত্র ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন টিম 2বারে, তারা কিন্তু গ্রুপ পর্বে এবার বাদ পড়ে গেছে। এবং তাদের গ্রুপের এমনই ছিল যেখান থেকে সবচেয়ে ভালো টিম কেপো ভার্দে, যাকে না বললেই নাই, এবার ওয়ার্ল্ড কাপে আফ্রিকার একটা। কেপ ভার্দ যখন খেলেছে তখন আসলে বাংলাদেশিদের মধ্যে যেহেতু আর্জেন্টিনার অনেক বড় ভক্ত গোষ্ঠী আছে, তারা বেশ নড়ে চড়ে বসেছেন, এবং তারা কিন্তু এটা স্বীকারও করেছে যে কেপ ভার্দের কাছ থেকে যে পরিবেশনা আমরা, মানে পারফরমেন্স আমরা পেয়েছি, এটা প্রত্যাশা কখনোই তো ছিল না, উল্টো তারা আসলে আমাদেরকে ফ্যান ডমিনেট করে ফেলেছিল, হ্যাঁ, ফ্যান বানিয়েছে বলা যায়।
যে ভালো খেলার সবাই কিন্তু প্রশংসা করবে, সেটা যেই হোক যেখানেই হোক। এত বেশি প্রেশারে ছিল যে গ্রুপ পর্বে তারা কিন্তু 3টা ম্যাচই ড্র করে, কিন্তু কেউভাবে চিন্তাই করেনি। তো সবাই বলছে আর্জেন্টিনা একটু সুবিধা পায় গ্রুপ পর্বে, কেপে ভার্দের কি টিম, মিশরের কি টিম সুবিধা পায় না, এটা নিয়ে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি যে কমিটির লোক, কমিটির বাইরের লোক বলে বেশ ভালো একটা মানে মজার আলোচনার ছলে মধ্যে তারা মজা চলে পুরো যে ওয়ার্ল্ড কাপ মাতিয়ে রেখেছে। ফিফা মানে আর্জেন্টিনাকে এই প্রাধান্য দেয় বা সুবিধা দেয়, সুযোগ দেয়। এবং আপনি কোন মেসিকে দলকে সাপোর্ট করছিলেন? আমি আসলে ফ্রান্সকেই সাপোর্ট করেছি। ওয়াও, আচ্ছা, সাপোর্টের বিষয়টা তো আসলো যে ফ্রান্স, তাহলে বোধহয় আপনার ফেভারিট প্লেয়ার এমবাপ্পে? অবশ্যই, আসলে এখান বলার অবকাশ রাখে না। এমবাপ্পে তার 3টা ওয়ার্ল্ড কাপ থেকে, যখন আমরা যদি তার ইয়াং সেনসেশন 18তে তার আবির্ভাব হয়, সেবারও কিন্তু নিউ কামার হিসেবে যে নতুন ট্রফিটা দেওয়া হয় এবং ওয়ার্ল্ড কাপে তার গোল 6টা ছিল এবং সেখানে সে সেরা উদীয়মান প্লেয়ার হয়। তারপরে 22-এ এসে কম্পিটিশন দেয় এবং আর্জেন্টিনার সাথে যে ফুটবল খেলে এবং ফাইনালে এসে তার হ্যাটট্রিক, এবং আর ফ্রান্স আমাদের টিম কিন্তু জিতেই যাচ্ছিল। তো সেখান থেকে লাস্ট ম্যাচে টাইব্রেকারে যে হারে, এবারে আসে আবার ফাইনালে। তো এখন এই চিন্তা করে যদি খেলা হয়, তাহলে এমবাপ্পে যেভাবে এগিয়ে আছে এবং যা তার পারফরমেন্সে গোল করছে, এবং আমরা দেখছি যে গোল্ডেন বুটের এবং গোল্ডেন বলের যে সুযোগ সুবিধা, সেটাও অলরেডি কনফার্ম হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, আরেকটা বিষয় কিন্তু আছে, এই বছর আমরা ওয়ার্ল্ড কাপে আমরা যেমন নেইমারকে পেয়েছি, মেসিকে পেয়েছি, আমরা রোনালদোকে পেয়েছি, সেরকম আরো অনেক নতুন মুখকে আমরা পেয়েছি যারা ভীষণ আশা জাগানিয়া বার্তা দিয়ে গেছে। যেমন এমবাপ্পেকে তো আমরা গত ফুটবলেও পেয়েছিলাম, হ্যাঁ। তার আগেও পেয়েছিলাম। এবছর আমরা হল্যান্ডকে নিয়ে অনেক কিন্তু বেশ ভালো একটা উন্মাদনা দেখেছি। হ্যাঁ, নরওয়ে থেকে আসলে এই টিম 54 বছর আগে তারা একবার খেলেছিল। সেই হিসাবে এইবার নতুন যে ইয়াং জেনারেশন, তার লিডিং পাওয়ারেই কিন্তু আর্লিং হ্যালান্ড, এবং তার মুভমেন্ট, তারপরে তার গোল করার প্রবণতা, অ্যাক্টিভিটিস, ইন্ডিভিজুয়াল স্কিল, সব কিছুই কিন্তু অনেক বেশি প্রভাবিত করে। এবং ইয়াং জেনারেশনরা তার সব কিছু এখন অনুকরণ করছে। টুইটারে তারপরে আপনি রিলস টিলস, ইনস্টাগ্রাম, সব জায়গায় দেখা যাচ্ছে বাচ্চারা আর্লিং হ্যালান্ডকে নেয়। কিন্তু আমাদের মতো মানে ইয়াং ইয়াং জেনারেশনরা ওইভাবে করছে, একচ্ছত্রভাবে আসলে এটা ফ্যান হয়ে গেছে। ফ্যান হয়ে গেছে। এবং তার আসলে আপকামিংটা হলো ব্রাজিলের এগেইনস্টে দুর্দান্ত দুটো গোল করেই সে লাইমলাইটে প্রচুর সুনামের জন্য চলে আসে। ভাই, আমি ব্রাজিলের সাপোর্টার, এন্ড ব্রাজিল যখন হেরে যাচ্ছিল সেই সময়টায় হল্যান্ডের পারফরম্যান্স আসলে নতুন ভাবে ভাবিয়েছে। হ্যাঁ, একটা টিমকে সাপোর্ট করলেও বিপরীত মানে প্রতিপক্ষের কাছ থেকে যে এইরকম পারফরম্যান্স মানুষকে আসলে এতখানি আনন্দ দিতে পারে, সেটা আসলে আর্লিং হল্যান্ডের পারফরম্যান্স দেখিয়ে দিয়েছে হ্যাঁ, আমাদের। আমরা নতুন হিসাবে যেটা চিন্তা করেছি, এবং প্রতি বছরই কিন্তু একটা ওয়ার্ল্ড কাপ টিমে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হিসাবে, এইবার যেমন 4টা ওয়ার্ল্ড কাপের 1, 2, 3, 4 এভাবে, এটা কিন্তু 1970 আর 55 পরে আর সেভাবে টপ রেটেড টিমরা সেমিফাইনাল খেলেনি। এখানে 1 ফ্রান্স, 2 স্পেন, 3 আর্জেন্টিনা, 4 ইংল্যান্ড, তারা সরাসরি এইবার সেমিফাইনাল খেলে এবং এখান থেকে ফাইনালে আসছে। তো সেই জায়গা থেকে চিন্তা করলে আর্লিং হল্যান্ডের যে টিম, নরওয়ে কিন্তু নতুন আবির্ভাব, এবং তাদের ফুটবল কৌশলটা একটা অন্য, এবং তাদের বেশিরভাগ প্লেয়াররাই ইংলিশ লিগে খেলে। সেখান থেকে তারা ইংল্যান্ডের সাথে তারা একটা ভালো ফাইটও করে, আমরা যেটা দেখেছি কোয়ার্টার ফাইনালে ডমিনেট করতে। এবং তার যে আবির্ভাব এবং ফুটবলের যে শৈল্পিকতা, সেটা কিন্তু অনেক বেশি এবার ফুটবলকে প্রভাবিত করেছে। এবং সামনে কিন্তু আমরা নরওয়েকে অন্যভাবে চিন্তা করব, যেমন গত 2 বছরে মরক্কোকে নতুনভাবে চিন্তা করেছে, যে আন্ডারডগ বলে না, তারা রেসে আসে এবং সেমিফাইনাল পর্যন্ত খেলবে, এইভাবে চিন্তা করে। এবং তাদের যে প্লেয়াররা, ওইটাও একটা নতুন জেনারেশন এবং খুব ভালো একটা ফুটবল এবার যেমন খেলেছে। আর্লিং হল্যান্ড আসলে নতুন করে একটা জায়গা করে নিয়েছে। হল্যান্ড ছাড়া আর কাদেরকে আপনি দেখেছেন যে এরকম তরুণদের দৃষ্টি কেড়ে নিতে সক্ষম হয়েছে? মোটামুটি আসলে আমাদের টিমেই যে ফ্রান্স এবং স্পেনের যে নিউ জেনারেশন নতুন যারা আছে, গতবার বা এইবার মিলিয়ে যারা খেলছে, এখন আপনি এমবাপ্পের পরে ডিম্বেলেকে ধরবেন, অলিসিকে ধরবেন, দুয়ে ডেঞ্জারাস প্লেয়ার। আমি যদি স্পেনের দিকে তাকাই, তাহলে আমরা হ্যাঁ, ডেঞ্জারাস, যখনই ম্যাচে নামছে সে কিন্তু তার টিম চেঞ্জ করছে, নিজে গোল করছে, গোল করাচ্ছে। তো আমরা যে অ্যাজ এ কোচ এইভাবে চিন্তা করি, অপোনেন্ট টিমের কি প্লেয়ারটা কে, যে সব কিছু তৈরি করে, আর কাকে বেশি আটকাতে হবে, যে ডেঞ্জারাস, যে গোল তার পায়ে বল পড়লে বা সে কিছু করে ফেলতে পারে, তাকে কিভাবে মার্ক করবে, সেই জায়গাগুলো আর কি চিন্তা করা হয়। তো আমরা যে একদম নিউ জেনারেশন যেটা চিন্তা করি, সেই হিসাবে আমরা মরক্কোর বুয়াতি, 18 বছর বয়স মাত্র, সে ডেঞ্জারাস ফুটবল খেলেছে এবং তার টিম
আসলে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত দাবিদার ছিল। লাস্ট ম্যাচ ফ্রান্সের সাথে হেরেছে, নাহলে আরও উপরে যেত। যেন ফ্রান্স এখন ফাইনালি দাবিদার। তো সেই হিসাবে নতুন ওইভাবে অনেক প্লেয়ারই এসেছে, কিন্তু ম্যাচ যেহেতু সেমিফাইনাল ফাইনাল পর্যন্ত তাদের টিম আসে নাই, তো সময় অনেক পেলে তারা আরও বেশি দেখাতে পারতো। আমরা পিছন দিকে গেলে চিন্তা করি, এখন যেটা আরও বেশি এইবারে প্রতিফলিত করছে সেটা হলো জুড বেলিংহাম, ইংল্যান্ডের নিউ জেনারেশনের নাম্বার 10 পজিশন, নিজে গোল করছে, গোল করাচ্ছে, সাথে হ্যারি কেইন। এই জুটি কিন্তু ডেঞ্জারাস অবস্থা। এবং আমরা আর্জেন্টিনায় যদি যাই, আর্জেন্টিনার লাস্ট যা ছিল অ্যাঞ্জোফারে, ম্যাকালিস্টার এবং ডিপল, তারা কিন্তু ওইভাবে এবার আমাদের দাগ কাটতে পারেনি। কারণ তারা লাস্ট ওয়ার্ল্ড কাপে যেভাবে খেলেছে সেখান থেকে পেরিয়ে আসছে। এখানে কিন্তু এখনও আমাদেরকে সেই মুগ্ধতার মধ্যে এবং তার জাদুকরী টাচ কিন্তু মেসি, এবং আর্জেন্টিনার টিমের সব কিছুই কিন্তু মেসি কেন্দ্রিক, এবং মেসিকে নিয়েই আমরা এই চিন্তার মধ্যে আছি। এবং গোল্ডেন বলে দেখেন তার গোল, এবং ওখানে এমবাপ্পে তার গোল, কিন্তু গোল করেই যাচ্ছে। এ তো গেল আমাদের এবারের বিশ্বকাপকে নিয়ে ভাবতে গেলে আমরা যেমন এই দলগুলোর মাঝে নিজেদেরকে হারিয়ে ফেলি, আরেক জায়গায় কিন্তু আমাদের অনেক দুঃখ আছে। যদিও সে দুঃখ এবছর সঞ্জয় একটু হলেও কমিয়েছেন পারফর্ম করে, কিন্তু আসলে আমরা বিশ্বকাপের মাঠে কবে বল পায়ে দৌড়াতে পারবো? না, এখন পর্যন্ত আসলে আমাদের বাংলাদেশ ফুটবল নিয়ে যদি চিন্তা করি, আমরা যে জায়গায় আছি সেটা থেকে অনেক পিছিয়ে রয়েছি। এবং এই চেঞ্জগুলি যদি করতে হয়, তাহলে গভর্নমেন্ট এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে আরও বেশি একটা দীর্ঘমেয়াদী প্ল্যান করে আগাতে হবে। আমরা তো শুনি যে সবসময় পরিকল্পনার উপরেই আসলে আমরা আছি, অনেক উন্নতিও করছি। আপনার কি মনে হচ্ছে যে আসলে উন্নতিটা হচ্ছে, বা উন্নতিটা আসলে ওই পর্যন্ত যে পৌঁছাতে পারবে কতদিন সময় লাগবে? উন্নতি যেটা হচ্ছে সেটা জায়গা থেকে পৌঁছাতে হলে আসলে যেই জায়গাটা পৌঁছানো জায়গা, যেটা সবচেয়ে বেশি আমরা ইয়াং জেনারেশন 18, 19, 20 বছরের প্লেয়ারদের নিয়ে অনেক বেশি কাজ করতে হবে। এবং সেইটাই কিন্তু আমাদের ভবিষ্যৎ প্লেয়ার, যাদের বয়স 27, 28 বছর হয় 25 থেকে, তখন কিন্তু পিক ফর্মে থাকে। ওই জায়গাটাকে ধরে রাখা, সেই জায়গাটাই আসলে আমরা প্লেয়াররাকে হারাচ্ছি। যারা তৈরি হয়ে আসছে তারপরে কোথায় যাচ্ছে সেইটা আমরা নার্সিং করছি না। তো তাদেরকে যদি করতে হয়, শুধু জাতীয় দলে খেললে তো ওখানে সারা বছর প্র্যাকটিস করে ওরা 4টা থেকে 8টা ম্যাচ পায়, কিন্তু আপনাকে খেলতে হবে সারা বছরের লিগের যে খেলা, মিনিমাম 30 থেকে 35টা ম্যাচ খেললে তখন সে পরিপূর্ণতা পায়। তো যাদের দেশের লিগ যত কম্পিটিটিভ, তাদের ন্যাশনাল কিন্তু তত বেশি ভালো করে। তো সেই জায়গায় আপনি ন্যাশনাল লিগটাকেও অনেক বেশি প্রভাবিত করতে হবে, এবং ইয়াং সেন্সেশন বা নতুন প্লেয়ারদের জায়গা করে দিতে হবে। যে এইবার একটা ভালো দিক, আমার নিজের টিমই খেলেছে, আমি বসুন্ধরা কিংসের কোচ, সেখানে আমরা 2টো করে প্লেয়ার 18 খেলাতে হবে। তো এই 18 অনূর্ধ্ব 20-এর প্লেয়ার খেলাতে হবে। এখানে আমরা মোটামুটি 5টা প্লেয়ার নিয়েছি, 5টা প্লেয়ারকেই খেলিয়েছে, এবং তারা বসুন্ধরার মতো টিমে যখন খেলতে পেরেছে, তারা অপোনেন্ট টিমের জন্য একটা বিরাট প্রতিভা এবং আকর্ষণ তৈরি করতে পেরেছে। এইভাবে আবাহনী বলেন, মোহামেডান বলেন, এবং এবার ফর্টিস বলে একটা নতুন টিম এসছে, তারা খুব ভালো করেছে। তাদেরও এরকম নিউ জেনারেশন টিমটা ভালো ছিল। যেই প্লেয়ারগুলো নিয়েই আমাদের অনূর্ধ্ব 20 এবার ন্যাশনাল টিম খেলেছে, এবং অনূর্ধ্ব 23 তারা অনেকেই খুব ভালো করেছে। তো এই প্লেয়ারগুলির আলোচনায় আসাতে, এবং বড় বড় টিমগুলি তাদেরকে কেনার জন্য যেটা মার্কেট ভ্যালু বেড়েছে, এবং তাদের একটা আর্নিং সোর্স হয়েছে, এবং তাদের ফিউচার হচ্ছে। তো এই যে জায়গাগুলোকে আসলে ফেডারেশনে করে দিতে হবে। এই ইয়াং জেনারেশনকে আপনি যে নতুন ডিস্ট্রিক্ট ওয়াইজে আমাদের খেলা হয় না, সেই জায়গা থেকে আরও ফোকাস দিতে হবে। আঞ্চলিক পর্যায়ে অনেক বেশি ম্যাচ কম্পিটিশন রাখতে হবে। তাহলে আপনি শুধু প্র্যাকটিস করলে তো আর আপনি পরীক্ষায় দিলেন না, সারাদিনই পড়লেন, তাহলে আপনি কোথায় আছেন এটা আপনি বুঝতে পারছেন না। আমাদের দেশে আমরা জামাল ভুঁইয়াকে পেয়েছি, হামজা চৌধুরীকে পেয়েছি, হ্যাঁ, সমিত সম এবং আরও কিছু প্লেয়ার নতুনভাবে আসছে। তো এই জায়গাগুলো তাদের জন্য একটা পরীক্ষিত, এবং সেই জায়গা যে আসছে, এবং বাংলাদেশের প্লেয়ারদের সাথে কম্বিনেশন করার পরে একটা দীর্ঘমেয়াদী প্রজেক্ট তৈরি করা উচিত। এখন তারা সরাসরি আসার পর আমরা যে খেলছি, আমাদের লিগের সাথে সামঞ্জস্য, অত অল্প সময়ের জন্য আসলে কম্বিনেশন অনেক প্রবলেম। আপনি যদি টিম দাঁড় করতে হয়, তাহলে তাদেরকে ওই লেভেলে একটা সময় দিয়ে তাদেরকে অ্যাডজাস্টমেন্টের দরকার। তাহলে আমাদের ভবিষ্যৎ টিম সামনে ভালো করবে, এবং সবাইকে আসলে সুযোগ দেওয়া দরকার। তারা যেহেতু অরিজিন এবং আমাদের পাসপোর্টধারী, তাদেরকেও একটা সুযোগ দিলে আমাদের কম্বিনেশন টিমগুলি ভালো হবে। বিশ্বকাপ তো এবারের মতো চলে গেল, আমরা সবকিছুই খুঁজে পেয়েছি, কিন্তু আবারও অপেক্ষা 4 বছর। ঠিক আগামী 4 বছর পরে আবারও বিশ্বকাপের আসর বসবে 2030 সালে। সেই আসরকে ঘিরে কি প্রত্যাশা করছেন, ছোট্ট করে যদি বলতেন? হ্যাঁ, এখন যেটা ছিল, এবার কিন্তু 3টা দেশ নিয়ে শুরু হয়েছে। সামনে যেটা হবে 2030-এ 6টা দেশ। তো খেলা হবে আসলে ইউরোপের। তার প্রথম 3টা ভেন্যু হলো স্পেন, তার পার্শ্ববর্তী দেশ পর্তুগাল, তার পার্শ্ববর্তী দেশ মরক্কো, এই 3টা। এবং ওয়ার্ল্ড কাপের যে 100তম ম্যাচ, সেখানে উরুগুয়েতে প্রথম ওয়ার্ল্ড কাপ শুরু হয়েছিল দেখে উরুগুয়েতে খেলা হবে 2টো ম্যাচ, এবং তারপরে আর্জেন্টিনা, তারপর প্যারাগুয়ে। তাহলে টোটাল 6টা দেশ মিলে
2030-এর ওয়ার্ল্ড কাপ মানে আরো জমজমাট, আরো বেশি আকর্ষণ। তো অনেক ধন্যবাদ রক্স ভাই আমাদের আজকের আয়োজনে আসবার জন্য, বিশেষ দিনের বিশেষ সেলিব্রেশনে আপনার সাথে অনেক গল্প হলো ওয়ার্ল্ড কাপ নিয়ে। খুব ভালো থাকবেন। ধন্যবাদ দর্শকদের জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম সিয়ার দত্ত রোড, ঢাকা 1205, ফোন 963203 থেকে 4। আমাদের ইমেল অ্যাড্রেস দিন প্রতিদিন @banglavision.tv। বিখ্যাত আইরিশ কবি টমাস মোরের একটি উক্তি দিয়ে অনুষ্ঠান শেষ করব আজ। তিনি বলেছেন, যারা মুখোশ পরে দেশের সেবায় এগিয়ে আসে তারা সবচেয়ে বড় দেশদ্রোহী। দর্শক, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন এবং দেশটাকেও সুন্দর রাখুন। আজ দিনটা আপনাদের সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।